এরপরের গন্তব্য হল দলমাদল কামান, আমাদের 15 নম্বর ডেস্টিনেশন। (1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত বাংলা লুট করতে এসে বিষ্ণুপুরে হানা দিয়েছিলেন। তখন ভগবান মদনমোহন স্বয়ং এই দলমাদল কামান দেগে মারাঠা লুটেরাদের তছনছ করে দিয়েছিলেন। বহু মারাঠা লুটেরা প্রাণ হারিয়েছিলেন। এভাবেই বিষ্ণুপুরবাসী ও মহারাজা গোপাল সিংহ রক্ষা পেয়েছিলেন বলে মানুষের বিশ্বাস। দৈর্ঘ্য 12.5 ফুট ও মুখের ব্যাস প্রায় 1 ফুট। 63টি লোহার আংটা পেটাই করে এই কামান তৈরি হয়েছিল। বিশালাকার এই কামানটি 1919 খ্রিস্টাব্দে এই স্থান থেকে অর্ধেক মাটির নিচে পোঁতা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে এখানেই সেটা স্থাপন করা হয়। শোনা যায় কামার জগন্নাথ কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন। এখান থেকে বেরিয়ে বাইরেটাতে বেশ কিছু পোড়ামাটির পুতুলের বা সামগ্রীর দোকান আছে। ঘর সাজানোর জন্য কেনাকাটা করতে পারো। বিষ্ণুপুরে বিখ্যাত ঘোড়া বিভিন্ন সাইজে পাওয়া যায় এখানে। এছাড়াও বহু দেবদেবীর মূর্তিও আছে এখানে। আমার তো বেশ ভালো লাগলো। এরপরে যাব সামান্য দূরে অবস্থিত ছিন্নমস্তা মায়ের মন্দির। এটা আমাদের 16 নম্বর ডেস্টিনেশন। বিষ্ণুপুরের এই ঐতিহ্যমণ্ডিত মন্দিরটি তৈরি করেন দেবীর আশীর্বাদ ধন্য মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয়। 1973 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি করা হয়। মন্দিরটি বর্তমানে ইদানিংকালের হলেও পাথরের তৈরি মূর্তিটি দীর্ঘদিন বিষ্ণুপুরের তুর্কি আশ্রমের ভিতরে ছিল। দেবীর স্বপ্নাদেশে বৃদ্ধ কৃষ্ণচন্দ্র গুই দেবী মাকে এই সুসজ্জিত মন্দির গঠন করে এখানে প্রতিষ্ঠা করেন।
চলো তাহলে এর পরের গন্তব্য হলো নন্দলাল মন্দির। এটা আমাদের 17 নম্বর ডেস্টিনেশন। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই মন্দিরটি একরত্ন শৈলীর। দক্ষিণমুখী এই মন্দিরের শুধুমাত্র ত্রিখিলান প্রবেশপথের পার্শ্ববর্তী অংশগুলিতেই অলঙ্করণ দেখা যায়। মন্দির প্রতিষ্ঠার সাল তারিখের কথা কোথাও উল্লেখ পাওয়া যায়নি। কিন্তু মন্দিরের শৈলী ও অন্যান্য সাধারণ বিষয় পর্যবেক্ষণ করে বোঝা যায় মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে কোনো এক সময় নির্মিত হয়েছিল। 1914 সালের 19শে জুন এই মন্দিরটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। চলো এরপর যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন রাধা গোবিন্দ মন্দির। এটা আমাদের 18 নম্বর ডেস্টিনেশন। কিছুটা একই রাস্তায় এগিয়ে গেলেই পড়বে এই মন্দির। পূর্বমুখী এক রত্নশ্রেণীর এই মন্দির মাকড়া পাথরের নির্মিত একটি বর্গাকার ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। মন্দিরের ঢালু ছাদের কেন্দ্রস্থলে একমাত্র শিখরটি অবস্থিত। সামনের দিকে রয়েছে ত্রিখিলান বিশিষ্ট আয়তাকার দালান। এর ঠিক পিছন দিকেই রয়েছে গর্ভগৃহের প্রবেশদ্বার। মন্দিরের দক্ষিণে একটি পোড়ামাটির রথ ও উত্তর পূর্ব দিকে চারকোনা পুকুর আছে। মন্দিরের প্রতিষ্ঠা ফলক অনুসারে 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংহের আমলে এটি নির্মিত হয়েছিল। 1914 সালের 19শে জুন এই মন্দিরটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। চলো এরপরে যাওয়া যাক পাশেই অবস্থিত রাধা মাধব মন্দির। এটা আমাদের 19 নম্বর ডেস্টিনেশন। এই একই বাউন্ডারির মধ্যেই রয়েছে হর্টিকালচার অফিস, সাব সার্কেল অফিস এবং আরও একটি মন্দির, তার নাম হচ্ছে কালাচাঁদ মন্দির।
দোচালা ভোগমণ্ডপের উপস্থিতি এই দেবালয়ের এক অন্যতম সেরা বৈশিষ্ট্য। রাধা মাধব মন্দির ল্যাটেরাইট পাথরে নির্মিত একরত্ন শ্রেণীর মন্দির। এখানে নহবতখানা আছে সামনের দিকে। ভিত্তিবেদির সমান্তরাল দু সারিতে পশু পাখি ও পৌরাণিক দৃশ্য অতি নিপুণ হাতে খোদিত। দেওয়াল ও কার্নিশের নিচে দুর্দান্ত ভাস্কর্য দেখা যায়। সতেরোশো 37 খ্রিস্টাব্দে মল্লরাজা গোপাল সিংহের পুত্রবধূ বা কৃষ্ণ সিংহের মহিষী চূড়ামণি দেবী এই দেবালয় প্রতিষ্ঠা করেন। 1914 সালের 19 জুন এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। চলো এরপর যাওয়া যাক, একদম শেষে রয়েছে কালাচাঁদ মন্দির। এটা আমাদের 20 নম্বর ডেস্টিনেশন। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই একরত্ন শৈলীর মন্দিরটি নিম্ন ভিত্তিবেদির ওপরে স্থাপিত। এর চারিদিকেই ত্রিখিলান প্রবেশপথ সহ ভিতর বারান্দা আছে। মন্দিরটি ঈষৎ বাঁকানো ছাদের কেন্দ্রস্থলে একটিমাত্র চূড়া বা রত্ন রয়েছে এবং চতুর্দিকে এক খিলান বিশিষ্ট উন্মুক্ত তোরণ রয়েছে। মন্দিরে কৃষ্ণলীলাই প্রধানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও পৌরাণিক দেবতা, সাধক ও নর্তকদের অলঙ্করণও রয়েছে। মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় 1656 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। 1914 সালের 19 জুন এই সৌধকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়।
এখান থেকে আমরা যাব নেক্সট গন্তব্য জোর মন্দির শ্রেণী। এটা আমাদের 21 নম্বর ডেস্টিনেশন। মন্দিরের বাইরের জায়গাটিতে পোড়ামাটির হাট বসে। প্রতি শনিবার ও রবিবার এই হাট বসে। ফটোশুট করার এক আদর্শ স্থান হলো এই পোড়ামাটির হাট। তাহলে জোর মন্দির শ্রেণী সম্বন্ধে কিছু কথা জেনে নেওয়া যাক। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোর মন্দির শ্রেণী অবস্থিত। এই 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3টি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তনে বড় এবং ভিতরে মাকড়া পাথরের বিশাল অলঙ্করণ। রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে। তাহলে এরপরে চলো জোর মন্দির চত্বরেই বর্তমানে পোড়ামাটির হাট, যেটা প্রথমেই দেখালাম, সেখানে একটু দেখে নেওয়া যাক কি কি দোকানপাট বসেছে। আমরা যেহেতু শনিবারে এসেছিলাম সেই জন্য আমরা হাট দেখতে পেয়েছি। শনিবার এবং রবিবার বিকেল 3টে থেকে এই হাট বসে। তোমরা যদি পোড়ামাটির হাট দেখতে চাও তাহলে অবশ্যই শনিবার বা রবিবার আসার চেষ্টা করো। 11 হাত কাপড় ছিলি মা ঠাকুমার গায়ে, এখন 11 ইঞ্চিও নাই। ও দেখি টিভি সিনেমায়, দেখি টিভি সিনেমায়। 11 হাত কাপড় ছিলি মা ঠাকুমার গায়ে, এখন 11 ইঞ্চিও নাই। ও দেখি টিভি সিনেমায়, দেখি টিভি সিনেমায়। কাপড় আরো কত ছোট হবি, ও কাপড় আরো কত ছোট হবি, এই 2026 সালে জামা কত
ছোট হবি তুই, ও জামা কত ছোট হবি তুই। লজ্জা নারীর ভূষণ বলতো সবাই আরে, লজ্জা কিনা পোশাক বোধহয় পরে বলি, বল বলে ছোট কাপড় পরো সবে ভাই, সে কাপড়। তাহলে বন্ধুরা, পোড়ামাটির হাট ছিল আমাদের 22 নম্বর গন্তব্য। এবারে বলে দিই, তোমরা টোটো করে ঘুরলে ঘন্টা হিসেবে 200 টাকা নিয়ে থাকে। 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে সমস্তটা ঘুরতে। 500 টাকা দিলে একটা টোটো বেশ ভালোভাবে সমস্ত স্পট ঘুরিয়ে দেবে। তবে টোটো ড্রাইভারের সাথে সমস্ত স্পটের কথা পরিষ্কারভাবে বলে নিও। আমরা বাইকে ঘুরলাম বলে ইচ্ছা মতো একটু বেশি ঘুরেছি, আর ছবি বা ভিডিও তুলতে বেশ কিছুটা সময়ও নিয়েছি। শুধু ঘুরতে গেলে এতটা সময় লাগে না। এরপর আমরা পোড়ামাটির হাট থেকে হোটেলে ফিরে এলাম। বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যাবেলাটা একটু রেস্ট নিয়ে রাতে আবার বেরোলাম একটু বিরিয়ানি আনার জন্য। 120 টাকা প্লেট পড়লো। হোটেলে নিয়ে এসে খেলাম, ভালো ছিল বিরিয়ানিটা। নেক্সট ডে সকালবেলা একটু বেলাতে ঘুম থেকে উঠলাম। বেলা 10টাতে চেক আউট, তাই খুব একটা তাড়া ছিল না। সকালে চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম হোটেলকে বিদায় জানিয়ে বাড়ির পথে। তবে তার আগে একটা দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। পাউরুটি আর ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল। এরপর বেরিয়ে পড়লাম বাড়ির পথে। মল্লরাজাদের এই ঐতিহাসিক শহর বিষ্ণুপুর বহুদিন মনের গভীরে থেকে যাবে। উইকেন্ডে চলে এসো, সময় করে, এখানে বেশ ভালো লাগবে। কারো যদি মন্দিরের ইতিহাস শুনতে না ভালো লাগে তবে ভিডিও স্কিপ করতেই পারো। তবে যারা এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটা দেখো, নিশ্চিত ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে। দৈনন্দিন জীবনে সময় বার করে ভ্রমণ করো, মন ভালো থাকবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকো।